নমস্কার। আমার ফেসবুক পেজের সমস্ত ভিউয়ার্সকে জানাই আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহাত্মা গান্ধী ভার্সেস সুভাষচন্দ্র বসু, কার ভূমিকা অপরিহার্য এবং খুব গুরুত্বপূর্ণ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়। বিষয়টা নিয়ে আমি এই জন্যই আজকে আলোচনা করতে এসেছি যে সম্প্রতি ভারতবর্ষে কিছু রাজনীতিবিদ রয়েছেন যারা নেতাজিকে নিয়ে প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে এবং নেতাজিকে অপমান করছে রীতিমতো। কেউ বলছে যে নেতাজি আজাদ হিন্দ ফৌজ নাকি ব্রিটিশ সরকারের, এবং তিনি এই আজাদ হিন্দ ফৌজকে তিনি মানে এতটাই ফালতু কাজে লাগিয়েছিলেন। আর কেউ বলছেন যে আজাদ হিন্দ ফৌজকে গুন্ডা বলেছেন, কেউ বলেছেন ফরওয়ার্ড ব্লকের কর্মীদেরকে গুন্ডা। তো এইগুলো নেতাজিকে নিয়ে আজকাল হচ্ছে। নেতাজি আমাদের ভারতীয়দের হৃদয়ে রয়েছেন, প্রত্যেকটা মানুষের। তিনি রাজনীতির ঊর্ধ্বে রয়েছেন। এখনও পর্যন্ত দেখা যায়নি কেউ নেতাজিকে নিয়ে রাজনীতি করেছেন। নেতাজি ভারতবর্ষের দেশনায়ক। ওনার সম্বন্ধে যদি কেউ কিছু বলে তাহলে প্রত্যেকটা বাঙালি তথা ভারতীয়র কিন্তু সেন্টিমেন্টে আঘাত করা হয়। আমরা ভারতীয়, আমাদের দুর্ভাগ্য যে আমরা নেতাজিকে ভারতীয় হয়েও তাকে সম্মান করতে পারিনি। কিছু মানুষ সম্মান করছে না, কিন্তু ভারতের বাইরে অর্থাৎ জার্মানি বলুন, জাপান বলুন, ব্রিটিশ বলুন, সেখানে কিন্তু নেতাজিকে যথেষ্ট সম্মান করা হয় এখনও পর্যন্ত। যে ব্রিটিশরা নেতাজির সাথে লড়াই করে গেছিলেন তারা এখনও নেতাজিকে সম্মান করেন, কারণ তার দেশভক্তিকে সম্মান করেন, তার কর্মকে সম্মান করেন। আজকে আমরা সেই ভারতীয় হয়ে নেতাজির যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশে জন্মিয়ে কেন জানি না নেতাজিকে ঠিকমতো সম্মান করতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। তো অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে বলেছিলেন যে নেতাজি নাকি ফরওয়ার্ড ব্লক আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশ সরকারের থেকে নিয়েছিলেন, অর্থাৎ ব্রিটিশ সরকার এই আজাদ হিন্দ বাহিনী তাকে দিয়েছিল। নেতাজির বাবার কি তাগদ যে অর্গানাইজ করে ফরওয়ার্ড ব্লক আবারও দুঃখিত যে আজাদ হিন্দ বাহিনী তৈরি করা। এই সমস্ত প্রপাগেন্ডা ছড়াচ্ছে কারা না? ভারতের কিছু মূর্খ কিছু রাজনীতিবিদ। অনন্ত মহারাজ পশ্চিমবঙ্গের বর্তমান একজন এমএলএ, উনি রাজ্যসভার সাংসদ। ওনার মুখ দিয়ে এই ধরনের কথা এটা আশা করা যায় না। তো বিষয়টা হচ্ছে যে এরা নেতাজিকে নিয়ে সমালোচনা করবে এটা আমরা আশা করি না, আমরা ভারতীয়রা অন্ততপক্ষে আশা করি না। ওনার মতন একটা অশিক্ষিত মানুষ নেতাজিকে নিয়ে যে প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে, তাতে এই মুহূর্তে ওনাকে ভারতীয়দের কাছে ক্ষমা চাওয়া উচিত, সেটা আমার মনে হয়েছে। কারণ নেতাজি সারা ভারতবাসীর হৃদয়ে রয়েছে। নেতাজি এই আজাদ হিন্দ ফৌজ তৈরি করার ছোট্ট একটা আমি ঘটনা বলি। 1942 সালে জাপানিজদের সহযোগিতায় সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এই আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এবং তাতে ছিল কিছু ভারতীয় ব্রিটিশ বন্দি সৈনিক এবং কিছু সাধারণ ভারতীয় যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অর্থাৎ স্বাধীনতা আন্দোলনকারী বা সংগ্রামী, তারা ছিলেন এই আজাদ হিন্দ ফৌজে। কিন্তু এর মূল প্রতিষ্ঠাতা ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু। এই রাসবিহারী বসু 19
1943 সালে, অর্থাৎ যখন 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং, ঠিক তার 1 বছর পর এই আজাদ হিন্দ ফৌজকে রাসবিহারী বসু কিন্তু সুভাষচন্দ্র বসুর হাতে এর নেতৃত্ব তুলে দেন। এবং সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজকে আরও একটা নতুন রূপ দেন। তিনি সশস্ত্র রূপ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের, এবং নতুন করে এই আজাদ হিন্দ ফৌজকে গঠন করেন। তো এখান থেকে বলা যেতেই পারে যে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু আজাদ হিন্দ ফৌজ প্রকৃতভাবে গঠন করেছিলেন। কারণ রাসবিহারী বসু বা যখন ক্যাপ্টেন মোহন সিং এই দলটাকে, আজাদ হিন্দ ফৌজটাকে গঠন করেন, তখন তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াইতে প্রস্তুত ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে আজাদ হিন্দ ফৌজকে গঠন করেছিলেন, তার যে লক্ষ্য ছিল ব্রিটিশকে তাড়ানো, সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছিল। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যদি তাদের হাতে, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের হাতে কোনো রকমভাবেই অস্ত্র তুলে না দিতেন, তাহলে কিন্তু ব্রিটিশদেরকে তাড়ানো কোনো রকম সম্ভব হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন স্বার্থত্যাগী মানুষ। উনি ব্রিটিশ আমলে সিভিল সার্ভিস পরীক্ষায় সারা বিশ্ব থেকে, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের মধ্যে থেকে উনি সেকেন্ড হয়েছিলেন, তবুও কিন্তু উনি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে চাকরি করেননি। তার পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও, তাদের যথেষ্ট অর্থবান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাজনীতি অর্থাৎ দেশপ্রেম থেকে সরে আসেননি। নেতাজিকে তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী কৌশলগতভাবে পরাজিত করেন এবং তিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে তারপর কিন্তু তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। ফরওয়ার্ড ব্লক কিন্তু ছিল একটা রাজনৈতিক দল, আর এদিকে আজাদ হিন্দ ফৌজ ছিল দেশের স্বাধীনতা সংগ্রামের একটা সৈন্য দল, যেটা নেতাজি তৈরি করেছিলেন। নেতাজির মতন একজন মহানায়ককে, দেশনায়ককে কি করে এই মোহন ভগবতের মতন, এই অনন্ত মহারাজের মতন মানুষগুলো অপমান করতে পারে? কি করে নেতাজির সম্বন্ধে অপপ্রচার ছড়াতে পারে? উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন এবং তিনি কলকাতাতেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দেন। রুশো বলেছিলেন যে বন্দুকের নলই ক্ষমতার উৎস। গান্ধীজি কিন্তু, নেতাজি কিন্তু সেদিকেই পা বাড়িয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, তাদেরকে সশস্ত্র করেছিলেন। এদিকে গান্ধীজি কিন্তু অন্যরকম পথে হেঁটেছিলেন। তিনি অহিংসার কথা বলেছিলেন, তিনি বলেছিলেন চরকায় সুতো কাটার কথা, তিনি বলেছিলেন ডান্ডি অভিযানের কথা, তিনি খেদা সত্যাগ্রহের কথা বলেছিলেন। যদি অহিংস দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা সম্ভব হতো, তাহলে নেতাজির মতো মানুষের প্রয়োজন ছিল না, তাহলে রুশো ভুল প্রমাণিত হতো। রুশো বলেছিল যে বন্দুকের নলই ক্ষমতার একমাত্র উৎস। নেতাজি যেইভাবে অহিংস আন্দোলন শুরু করেছিল, তাতে করে অহিংস আন্দোলন করে কিন্তু ব্রিটিশ সরকারকে হাঁটানো যেত না। চরকায় সুতো কেটেও কিন্তু ব্রিটিশ সরকারকে হাঁটানো যেত না কোনো রকমভাবে। খেদা সত্যাগ্রহ করেও কিন্তু কোনো রকমভাবে ব্রিটিশকে হাঁটানো যেত না। সবসময় সত্যি কথা বলে ব্রিটিশকে হাঁটানো যেত না। এই তো ছিল মহাত্মা গান্ধীর নীতি। আর অপরদিকে আমি তো সুভাষচন্দ্র বসুর নীতির কথা বলেইছি, যে তিনি কী নীতি অবলম্বন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় 1941 থেকে সম্ভবত 1942-এর মধ্যে উনি জার্মানিতে যান এবং জার্মান গিয়ে সেই সময়কার যিনি অত্যন্ত একজন কট্টরপন্থী ছিলেন হিটলার, অ্যাডলফ হিটলার, নেতাজি সুভাষচন্দ্র বসু সেই অ্যাডলফ হিটলারের সাথে দেখা করেন। সেই সময় যার সাথে কারোর মাথা উঁচু করে কথা বলার সাহস ছিল না,
যে সাহসটা একমাত্র নেতাজির ছিল সেই সময়। তিনি কথা বলেন এবং বলেন ভারতবর্ষকে স্বাধীনতা অর্জন করার জন্যে যা যা শক্তির দরকার হিটলারকে সাহায্য করতে হবে, সেই রকমের শক্তি দিয়ে সেই রকমের সাহায্য করতে হবে। হিটলার সাফ সাফ নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানিয়ে দেয় যে তিনি কোনো রকমভাবেই ভারত স্বাধীনতা অর্জনের জন্যে যা দরকার সেই রকমের সাহায্য তিনি করতে পারবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু সরাসরি হিটলারকে ঠিক আছে, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের, একথা বলে তিনি সেখান থেকে বেরিয়ে যান। ভাবা যায় সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আরও কিছু তথ্য আমি তোমাদের দিচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যেই সময় প্লেন ক্র্যাশ করে মারা গেছিল এই ধরনের একটা ফেক রিপোর্ট ছড়ানো হয়েছিল, সেই সময় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু আদেও মারা গেছিল কিনা সে নিয়ে অনেক দ্বন্দ্ব তো রয়েইছে। আবার কেউ বলছে যে 100% নেতাজি সুভাষচন্দ্র বসু মারা যায়নি। একটা কথা এই প্রসঙ্গে বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে কিন্তু মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরুর একটা সাপে নেউলের মতন সম্পর্ক ছিল, অর্থাৎ সাপে আর বেজির মতো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু সহ্য করতে পারতেন না, তাই তারা কৌশলগতভাবে এই জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে, সর্বভারতীয় সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন। এবং জওহরলাল নেহেরুর সাথে গান্ধীজির একটা পারিবারিক সম্পর্ক ছিল, সেই জন্য গান্ধীজি সবসময় নেহেরুকে সমীহ করে চলতেন এবং তাকে স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। অপরদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি কোনো রকমভাবেই সহ্য করতে পারতেন না, তিনিও না, জওহরলাল নেহেরুও না। যখন সুভাষচন্দ্র বসু জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্লেনে করে, তখন তো একটা ফেক রিপোর্ট ছড়ানো হয়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্লেন ক্র্যাশে মারা গেছে। তার সাথে গেছিল হাবিবুর রহমান। একই প্লেনে গিয়ে হাবিবুর রহমান বেঁচে গেলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেলেন কি করে, এই প্রশ্ন সকলের মনে রয়েছে আজকে ভারতবাসী। কী করে মারা গেলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় যে গোল্ডেন কালারের রিস্ট ওয়াচটা পরতেন, সেই রিস্ট ওয়াচ কিন্তু এখনও জাপানে মিউজিয়ামে রাখা আছে এবং সেটাকে নাকি অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলার একটা কেমিক্যাল দিয়ে, কোনো রকম কেমিক্যাল দিয়ে পুড়িয়ে ফেলার একটা চিহ্ন তারা দেখেছেন। সেই ঘড়িটা এখনও জাপানে রাখা আছে মিউজিয়ামে। কত বড় নোংরা রাজনীতি চলেছিল সেই সময় নেতাজিকে নিয়ে। এদিকে ফাদার অফ নেশন, জাতির জনক উপাধি পেলেন কে? মহাত্মা গান্ধী। আমরা টাকাতে তার ছবি দেখতে পাই, অথচ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো মাথা ব্যথা, কোনো রকম মাতামাতি কিন্তু আমরা দেখতে পাই না। পরিশেষে আমি একটাই কথা বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে হয়তো আমরা আজও ব্রিটিশ সরকারের অধীনে থাকতাম, ভারতবর্ষ হয়তো আজও স্বাধীনতার মুখ দেখতে পারতো না। তাই জয় হিন্দ নেতাজি। নেতাজি সারা ভারতবাসীর মনে আজীবন জীবিত থাকুক, আজীবন মানুষের হৃদয়ে থাকুক। এইটুকুনি আজকে আমার বলার ছিল। তবে অনন্ত মহারাজের মতো মানুষগুলো যদি রাজনীতিতে আসে তাহলে দেশ, দশ এবং সমাজের জন্য খুবই ক্ষতিকর একটা দিক হতে পারে। তাই যারা এই ধরনের মানুষকে, যে রাজনৈতিক দলগুলো এই ধরনের মানুষকে দলে টেনে নিচ্ছে, এই মূর্খ মানুষগুলোকে, এই অনন্ত মহারাজের মতো মূর্খ মানুষগুলোকে, দয়া করে এই অশিক্ষিত মূর্খ মানুষগুলোকে রাজনীতিতে টেনে নিয়ে এসে কোনো উচ্চ পদ দিয়ে আমাদের রাজ্য, দেশকে নষ্ট করবেন না। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ সমস্ত ভিউয়ার্সকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং অনেক শেয়ার করবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের প্রতি খেয়াল রাখবে।